আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সাথে থাকার জন্য। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিচে বুঝতে পারছেন যে কি বলছি, যে শপথের পরে কি ঘটবে। আসলে আমি শপথের পরে বিএনপির সাথে কি ঘটবে বা অন্যদের সাথে কি ঘটবে সেই বিষয়ে কথা বলবো না। আমি কথা বলবো শপথের পরে আসলে আওয়ামী লীগের সাথে কি কি ঘটবে সেই বিষয়টা নিয়ে। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট করে একটু বলি। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই যে 9 তারিখের যে চুক্তিটা হলো, ইলেকশনের ঠিক আগে আগে যে চুক্তিটা হয়েছিল আমেরিকাতে, সেই চুক্তিটার কি কি হবে সেটা একদম গ্যারেন্টি দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের এমন একটা চুক্তি হবে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে। এবং সেটা আজকে যদি আপনার কালের কণ্ঠের একটা ভিডিও কন্টেন্ট দেখেন, সেটা দেখলে বুঝতে পারবেন যে সেখানেও বলা আছে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প সবই ধ্বংস। আমেরিকার সাথে এমন একটা চুক্তি হয়েছে যে আমেরিকার দুগ্ধজাত পণ্য, মানে যেটা সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই আমেরিকার এই পণ্যগুলো আসতে দেয় না। কারণ ওদের এই পণ্যগুলো আসতে দিলে সেগুলো টেস্ট করা যায় না, কারণ ওরা এমন এক ফিড খাওয়ায় এই মুরগি, পোলট্রি শিল্প এবং দুগ্ধ শিল্পে এমনভাবে ফিড খাওয়ানো হয় যে এইটা মানুষের শরীরের জন্য ক্ষতি। এই কারণে এই জিনিস পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যেতে পারে না। বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে এই সব পণ্য বাংলাদেশে ঢুকবে, যেহেতু আমেরিকা কৃষকদের জন্য ব্যাপক পরিমাণের আপনার দেয়, ভুতুর্কি দেয়। তো ভুতুর্কি দেওয়ার কারণে ওনাদের এই পণ্যগুলা অনেক সস্তা হয়। যে কোনো দেশে গেলে সেই দেশের পোলট্রি, কৃষি এগুলো সব ধ্বংস হয়ে যায়। এবং এই জিনিসটা রক্ষা করার জন্য নিজ দেশের কৃষি, নিজ দেশের উৎপাদনকে রক্ষা করার জন্য কোনো দেশ এটা আসলে ঢুকতে দেয় না। কিন্তু সেইটা এবার বাংলাদেশ রাজি আছে যে তারা ঢুকতে দিবে, এবং তাদের এসব পণ্য আসা শুরু করলে এটার কোনো চেক করা যাবে না। এখানে কি আছে, এখানে কি আপনার বিষ দিয়ে দিছে নাকি, ওইটাও চেক করা যাবে না। সুতরাং আপনারা মনে করেন না যে খালি আমেরিকান পণ্য হলেও ভালো হয়, না না না, আমেরিকার কৃষি এবং পোলট্রি পণ্য পৃথিবীর সবচেয়ে খারাপ পণ্যগুলোর মধ্যে একটা। কারণ ওই যে বললাম, তাদের যে ফিডটা মানব দেহে ক্ষতিকর। এছাড়াও তারা আরেকটা চুক্তি, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আসা যেসব পণ্য, এইসব পণ্যর যেমন উৎপাদন আমার দেশে করা যাবে না, বা আমার দেশের কৃষি ক্ষেত্রে, পোলট্রি ক্ষেত্রে ওদেরকে না জিজ্ঞেস করে ভুতুর্কি দেওয়া যাবে না। যেমন সরকার আগে দিত না যে এই কৃষিতে সেচের ভুতুর্কি বা 5,000 10,000 টাকা ঋণ মকুব, মানে এগুলো কোনো কিছুই আপনি করতে পারবেন না ওনাদেরকে জিজ্ঞেস না করে। এবং সবচেয়ে আরেকটা ডেঞ্জারাস জিনিস যেটা আপনারা জানেন, যে যখন অ্যানথ্রাক্স বা আপনার শুরু হয়, কি বলে আপনার বার্ড ফ্লু, ওই সময় যেই দেশে শুরু হয় ওই দেশের মাল কেউ নেয় না। সেই ক্ষেত্রে এইখানে এখন চুক্তি করা হয়েছে, যদি অ্যানথ্রাক্স বা ব্লাড ফ্লুর মতো কোনো রোগ দেখা দেয়, তাহলে 10 কিলোমিটারের বাহিরের পণ্য আমদানি করতে বাধ্য হবে। কিন্তু পুরো দেশের এই জিনিসের উপরে কি চালানো যাবে না, খড়গ চালানো যাবে না, বলা যাবে না যে আমরা এটা আনবো না, এখন না, আপনাদেরকে আনতে হবে। তো এই ধরনের আরও বেশ কিছু চুক্তি যেগুলো আমি ওই দিন বলেছিলাম, সে সেটা আজকে হয়তো কালের কণ্ঠ বলছে। অনেকে বলছেন যে আমি গুজববাজ, গুজব ছড়ায় না বুঝে বলি। তো এখন বুঝে নিয়ে যে আল্লাহর রাস্তায় কালের কণ্ঠে দিয়ে, এবং আমি এ পর্যন্ত যা যা বলেছি বিভিন্ন সময়, এগুলো আস্তে আস্তে এখন দেখতে পাবেন, আসবে আস্তে আস্তে। তো যাকে এখন আমি যে বললাম যে কি কি ঘটতে পারে, এর মধ্যে ছোট্ট একটা কথা বলিনি। ডাক্তার ইউনূস কিন্তু এখনো দৌড়ঝাঁপের মধ্যে আছেন কোনোভাবে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। তবে বিএনপি মনে হয় না রাষ্ট্রপতি করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো 2-3 জন আছেন ওনাদের, আম, ওনাদের যে কেউ একজন হইতে পারে। তবে ডাক্তার ইউনূস দৌড়ঝাঁপ করছেন যে উনি আর যমুনা ছাড়তে চাচ্ছেন না, উনি রাষ্ট্রপতি হয়ে হলে থেকে যেতে চাচ্ছেন। হচ্ছে এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর আসলে কি হবে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে তারেক প্রথমে আগামী 6 মাস চেষ্টা করবে তার পায়ের তলার মাটি শক্ত করতে। যেন পায়ের তলার মাটি শক্ত হতে হবে। এরই মধ্যে এখন দেখতেছেন হয়তো দুই এক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4-5 জন আমার রিক্সা শ্রমিক ভাই জাতীয় পতাকা উত্তোলন করে সেলুট দিচ্ছে। কেউ আবার ওই যে লাগিয়ে কি বলে, আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে সেলুট দিচ্ছে। এগুলা এরকমই
চলবে। আওয়ামী লীগের জন্য লাভ একটা হতে পারে যে, যেহেতু সারা বিশ্ব জানে যে গত 17-18 মাস ধরে যা ধরা হয়েছে কারো জামিন হচ্ছে না, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী কারোই জামিন হচ্ছে না, মৃত্যুর মিছিল জেলে বাঁধছে, সেইটা এবার কমবে। কারণ তারা এখনো যে জামাতি নিয়ন্ত্রিত যেসব আপনার বিচারক আছে এগুলোরে বের করে দিয়ে তাদের বিএনপি ঘাসা নতুন বিচারক বসবে, এবং এরপর হয়তো আস্তে আস্তে কিছু কিছু জামিন হবে, কিছু কিছু, পুরোপুরি না। এত একদিনে এক কলমের কথায় সব জামিন হবে, সব মামলা উঠে যাবে, এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে এই স্বপ্নে বিভোর হয়ে মারা যায়েন না। মামলা যাবে, জামিন হবে, ঢুকবেন, জামিন হবে, ঢুকবেন, জেলগেট থেকে ধরবে, যেটা আগেও দেখেছেন আপনারা, সেম ওভাবেই চলবে। সুবিধার একটা যে কিছু ছেলে জামিন পাবে, কিছু কিছু আওয়ামী লীগ নেতাকর্মী হয়তো আস্তে আস্তে এলাকায় ফিরে যাবে। কারণ হচ্ছে যে বিএনপি শপথ গ্রহণের 2-3 মাসের মাথায় আস্তে করে এখনকার যে মারধরের স্পিড এটা কমে যাবে, এলাকায় ফিরবে, থাকবে চুপচাপ। মানে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, ঠিক আছে খাওয়া দাওয়া করতেছেন, এলাকার চায়ের দোকানে যে এগুলো করতে পারবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না, কারণ ও জানে যে এনসিপি আর জামাত এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি করবে। এবং ওদের আরেক ভয়, যদি ওরা বয়কট করে বা এরা সব প্রকাশ করে দিতে থাকে তাহলে তো সংসদীয় অবস্থা খুবই খারাপ। কারণ ওনারা আবার আপনার এই জুলাই চুনুদ মানে কি না, না মানে, না মানার সম্ভাবনায় সবচেয়ে বেশি হয়তো ওনাদের 31 দফাই করবে। কারণ যে আর ওনাদের নেতারা এখন বলছেন যে এটার ভিতরে ঘুরাই ফেলছে, জামাতের প্রপাগান্ডা আছে, না মানতে পারে। এগুলা নিয়ে একটা কেইচানের কারণে উনি 6 মাস টাইম নেবেন যাতে পাড়া দেওয়া যায়। এর ভিতরে হয়তো একটা ব্যবস্থা হয়তো এমনও হইতে পারে, একটা কোর্টের মধ্যে যাইয়া একটা রিট পিটিশন দাখিল হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা ইন্ট্রিম দিয়েছিল সেটা অবৈধ বলে। কোর্ট হয়তো এটা শুনে হয়তো 2-3 মাস 6 মাস পরে কোর্ট হয়তো একটা রায় দিতে পারে যে ঠিক আছে অবৈধ, তার মানে আওয়ামী লীগের ফেরার জায়গা ক্লিয়ার হইল। এরটা তারেক নিজে তুলবে না, এটা কোর্টের দিয়ে সে এটাকে অবৈধ ঘোষণা করে তোলাবে, এরকমই মনে হচ্ছে, গ্যারেন্টেড না, মনে হচ্ছে এরকমই যে কোর্ট দিয়া তোলাবে। আবার কারণ হচ্ছে যে এত ভালো মানুষ না, নাও তুলতে পারে। তবে আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে আস্তে আস্তে, আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে, নিজেদের শক্তি সামর্থ্য দেখাতে হবে, সব কিছু রেডি করতে হবে যাতে আওয়ামী লীগ একটা আন্দোলন তৈরি করতে পারে। কারণ স্পেস আগামী 6 মাসের ভিতরে সব পার্টি দিবে, এনসিপিও নমনীয় হয়ে যাবে, জামাতও দিবে আস্তে আস্তে, কারণ জামাতের সব তছনছ করবে আগামী 6 মাসের ভিতরে। তো জামাতও স্পেস দিবে, এনসিপিও স্পেস দেওয়া শুরু করবে, বিএনপি তো নিঃস্বার্থে দিবে। এছাড়া দেশের বিরুদ্ধে যেসব চুক্তিগুলো হয়ে গেছে এগুলা থেকে বাঁচতে হইলে তাইলে বাংলাদেশের 100% লোকের সমর্থন লাগবে। কারণ এমন আছে যে কোনো কোনো চুক্তি বাতিল করতে গেলে যে পরিমাণ অর্থদণ্ড দিতে হবে সেটা দেশের উপর একটা চাপ পড়বে। সুতরাং তখন চাইবে যে সব দলের সাথে বৈশা একটু কথা বলে এগুলো করতে পারে যদি বুদ্ধি থাকে, আর না করতে পারলে তো নাই। তবে আওয়ামী লীগের ভাইদের বলো, এত বেশি খুশি হইয়া আপনারা বিএমপি আসছে কালকে, আজকে যাই আপনারা 32-এ ফুল দিতে যান, 34-এ মালা দিতে যান, এগুলো একটু কম করেন। কারণ এগুলো করতে গেলেই আপনারা নিজের ক্ষতি নিজে করবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি, ইন্ট্রিমের সবই এক। আপনার বিএনপি জিতছে বিদে আপনি জিতেন নাই। আপনাদের অবস্থা দেখে এখন যা মনে হয় তাতে মনে হয় যেন সারা দেশে আপনারাই জিতে গেছেন। একটু স্লোলি স্লোলি আগান, এত দ্রুত আগাইন না। যত দ্রুত পতন হয়েছে তত দ্রুত আগাইতে যায় না, তাহলে ধরা খাবেন। 18 মাস গেছে, না হলে 8 মাস, 1 বছর আরো এইভাবেই চলুক। আস্তে ধীরে আসেন, তবে কোমর বেঁধে আসেন। এইসব ঘটনাগুলো ঘটবে বিএনপির শপথের পরে। 1 বছর 100 দিনের যে পরিকল্পনা সেখানেও দেখেন বিএনপি এমন হতে পারে তারেক জিয়া আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন, কারণ খাদ্য চ্যানেলটা ঠিক রাখতে হবে তার। ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে। হ্যাঁ, ইন্ডিয়া একটা প্রেশার আছে, আওয়ামী লীগকে আনো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। আপনার কমনওয়েলথের প্রেশার আছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রেশার আছে, সবার আছে। কিন্তু সেই জিনিসটা একদম রাতারাতি হবে এটা ভাবেন না, আস্তে আস্তে হবে। ওই যে বললাম, সর্বপ্রথম হবে যে জামিন ব্যবস্থার সঠিক হবে, বিচার ব্যবস্থায় জামিন পেতে পারবেন, তবে মামলা উঠবে না,
আবার যারাই ওই যে এরপরে যে যারাই আন্দোলন সংগ্রাম করতে যাবে খুব বেশি, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আলারাই মামলা দিয়েছিল, তাদের ঘাটাঘাট করে রায় করাই দিবে, মানে আপনি দৌড়ের উপর থাকেন। তার কারণ হচ্ছে এটা তো তাদের গায়ে পড়ে না, তো আওয়ামী লীগের আমলের মামলা, আপনি রায় হয়ে গেছে। এরকম অনেক ছাত্র নেতা আছে না যারা খুব স্ট্রং, জনপ্রিয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে কিছু মামলা আছে না, যেমন আপনার সম্রাটের কথাই বলি, বিচার হয়ে গেছে না, একটা দৌড়ের উপর রাখবে। সব দিক বিবেচনা করে একটু সুস্থ মাথায় এবং শান্ত মাথায় চিন্তা করে নামতে পারেন। জয় বাংলা। তার মানে তারেক রহমান এই যে জেলায় জেলায় তালা খুলে যাচ্ছে আওয়ামী লীগ অফিসের, কিংবা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ওই পোড়ানো ভাঙা অফিসে জড়ো হচ্ছেন, তারেক রহমানের প্রশাসন সম্ভবত এখন পর্যন্ত তিনি যা ইঙ্গিত দিচ্ছেন তা ঠেকাবেন না। এখন সেটা তিনি কোন মাহাত্ম্যে করবেন দেখেন। তারেক রহমান 2024-এর জুলাই আগস্ট আন্দোলন এবং তার পরবর্তী নির্বাচন পর্যন্ত, এই সময়টা পর্যন্ত টের পেয়েছেন যে ওই আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন, সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল বাংলাদেশে একটা বড় ধরনের আদর্শিক পরিবর্তন আনা। নিশ্চয় পরিষ্কার বুঝতে পারছেন, হাওয়া বদল হওয়া শুরু হয়েছে বাংলাদেশে। নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেওয়া বিএনপি নেতার উপস্থিতিতে এ খবর যেমন হয়েছে, তেমনি অনেক জেলাতেই আওয়ামী লীগ নেতা কর্মীরাই গিয়ে অফিসের তালা খুলেছেন। 1.5 বছরের বেশি সময় বাদে সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবিতে ফুলের মালা দিয়েছেন। এবং তারপর অনেক ক্ষেত্রে, যেমন খুলনায়, দিনাজপুরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেরিয়ে যাওয়ার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে একদল, কিংবা জুলাই যোদ্ধা পরিচয়ে একদল ঢুকে আবারও ওই অফিসে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে বটে, কিন্তু কোনো পুলিশি গ্রেফতারের ঘটনা ঘটে নাই। মানে এখনো জুলাই যোদ্ধাদেরও গ্রেফতার করা হচ্ছে না অগ্নিসংযোগের জন্য কোনো স্থাপনায়। কিন্তু মনে রাখবেন, এই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জেলা শহরে, খুলনায়, দিনাজপুরে, পটুয়াখালীতে, পঞ্চগড়ে অফিস খুলে প্রকাশ্য স্লোগান দিতে বেরিয়ে এলেন। সাংবাদিকরা সংবাদ মাধ্যমে সে খবর করলো, ছবি ছাপা হলো, তারা যে গ্রেফতার হচ্ছেন না, এটা একটা সুস্পষ্ট ইঙ্গিত যে খেলা ঘুরে যাওয়া শুরু করেছে। আওয়ামী লীগের জন্য পরিসর তৈরি করার এক রকমের গ্রিন সিগন্যাল আসছে যারা নতুন ক্ষমতায় আসছেন তাদের তরফ থেকে। তার মানে বিএনপির দিক থেকে, তারেক রহমানের দিক থেকে, বিএনপির ভেতরেই, তৃণমূলেও এ নিয়ে একটা জোর আলাপ আছে যে সত্যি কি ফ্যাসিবাদীদের আওয়ামী লীগকে এভাবে দ্রুত আসতে দেওয়া উচিত কিনা। কিন্তু এ ধরনের বড় সিদ্ধান্ত যে আসলে নিয়ন্ত্রিত হবে একেবারে শীর্ষ পর্যায় থেকে, এবং সেই ইঙ্গিতেই ঠিক হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কি ইউনূস সরকারের আমলের মতো ক্রমাগত ডেভিল হান্ট অপারেশন পরিচালিত হতে থাকবে, নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসে যেমন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের সময় কোনো জায়গায় বিএনপি নেতার পাশে বসে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেসব ঘটবে, নাকি বিএনপি নেতার পাশে বসে আওয়ামী লীগ অফিসের দরজা খোলা হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে বসতে শুরু করবেন কিনা, এই পুরোটাই নির্ধারিত হবে একেবারে শীর্ষ পর্যায়ের ইঙ্গিতে। এবং সারা বাংলাদেশে এরই মধ্যে তো সার্জিস যদিও পরে সুযোগ পেয়েই তারেক রহমানকে গিয়ে নাহিদ ইসলামের বাসায় বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু সার্জিস তো কেঁদে কেঁদে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন থেকেই অভিযোগ করছেন যে দিকে দিকে নাকি বিএনপি নেতাকর্মীরা, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, এমনকি ভোটারদের পর্যন্ত পেটাচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে অগ্নিসংযোগ করছে, জুলুম করছে। তার মানে এই যে তাদের ভেতরে একটা ভয় সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টির একেবারে শীর্ষ নেতাদের মধ্যে। আজকে বলছেন জুলুম, কালকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন তারেক রহমানকে। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই যে আশঙ্কা, সেটা যখন জাতীয় নাগরিক পার্টির ভেতরে আরো জোরে সোরে ঢুকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা নামে সারা বাংলাদেশে গত 18 মাস ধরে যখন তখন গজিয়ে ওঠা
তরুণেরা যখন শান্ত হওয়া শুরু করবেন, মানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবেন, যখন বুঝবেন ক্ষমতার পালাবদল ঘটে গেছে, যখন তখন যেখানে সেখানে আগুন দেওয়া চলবে না, পুলিশ এসে তাদের ধরে ফেলতে পারে, তখন খেলা আরো ঘুরে যাবে। দেখেন 32 নম্বরে লোক যাওয়া শুরু হয়েছে। 32 নম্বরে গিয়ে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জামাল উদ্দিন, যিনি কিনা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন পর তাকে ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, একজন মানে বিশিষ্ট মব সৃষ্টিকারী ব্যক্তিত্ব হিসেবে যিনি বেশ নামডাক করেছেন ডাকসু নির্বাচনের পর থেকেই, সেই জুবায়ের তাকে ধাওয়া দিয়েছিলেন, সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। সেই শিক্ষক জামাল উদ্দিন বেরিয়ে এসে তিনি 32 নম্বরে ফুল দিতে চলে গেলেন, তাকে সহ 5 জনকে পুলিশ আটক করলো, কিন্তু পুলিশ গ্রেফতার দেখায়নি, পুলিশ ছেড়ে দিয়েছে। আর ডাকসুর শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ মানে ডাকসু নেতৃবৃন্দ কোথায়? তাদের তো এই প্রতিবাদে, এই সাহসের প্রতিবাদে খুবই মানে জোরে সোরে নেমে পড়ার কথা রাস্তায়, কিন্তু ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতি ঘুরে গেছে। সেখানে বামপন্থী শিক্ষার্থীরা নাকি, মানে সংবাদ মাধ্যমে খবর এসেছে এরা বামপন্থী শিক্ষার্থী, এরা পিকআপ ট্রাক নিয়ে হলগুলোর সামনে সামনে যাচ্ছে, আর রাজাকার আলবদর কিছুই রইব না রে, সব আবার ভাইসা যাইব বঙ্গোপসাগরে, এই গান ছেড়ে ছেড়ে ঘুরছে। আর ডাকসুতে শিবিরের যে প্রতিপত্তি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে প্রতিপত্তি, মনে করে দেখুন 2024-এর 15ই জুলাই শেখ হাসিনা রাজাকারের নাতি নাতনি বললেন দেখে নাকি রাগে ফুঁসতে ফুঁসতে তারা বেরিয়ে এলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে। 2025-এ সেই বার্ষিকীর দিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে বললেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তোমার দাদা আমার দাদা রাজাকার রাজাকার। অথচ খেলা ঘুরে যাওয়ার পর এখন যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, বিএনপি এই ছাত্র শিবির জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী দল হিসেবে আঙুল তুলছে, রাজাকার বলছে, এবং তারা যখন এদেরকে গুপ্ত হিসেবে চিহ্নিত করছে, তখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ডাকসু নেতারাও তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বেরিয়ে এসে ওই কয়েকটি বামপন্থী শিক্ষার্থী যে তাদেরকে উত্তক্ত করতে সারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরছে আর রাজাকার বঙ্গোপসাগরে ভাইসা যাইব গান ছাড়ছে, ছেড়ে তাদের অপমান করতে চাইছে, তার কোনো প্রতিবাদ করতে চাইছে না। কাজেই তারেক রহমান কোনো দয়া পরবশ হয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন না। রাজনীতিতে দয়া কাজ করে না, রাজনীতিতে হিসেব নিকেশ সমীকরণ কাজ করে। মানে তারেক রহমান শুধুমাত্র ভারত বা আমেরিকা তার দেশে ফেরার শর্ত হিসেবে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনতে, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, কিংবা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ঠেকিয়ে দিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অ্যাসাইনমেন্ট নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। সমীকরণটা সবসময় এত সোজা সাপটা সাদা মাটাও নয়। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবার পর একজন নেতার বিদেশে ভারত আমেরিকা কি বলেছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমতাকে স্থিতিশীল করা এবং আগামী নির্বাচনেও তিনি ভোটে টিকে থাকতে পারবেন কিনা, ভোটে হেরে গেলে আওয়ামী লীগের মতো আসলে তাকেও একটা নিষেধাজ্ঞার ফাঁদে পড়তে হয় কিনা, কিংবা একটা গণ আন্দোলনে তাকে ক্ষমতাচ্যুত করলে এই পরিস্থিতিটা এমন দাঁড়ায় কিনা, সেসব বিষয় বরং মাথায় রাখা অনেক জরুরি হয়ে ওঠে একজন রাজনৈতিক নেতার জন্য। এবং 2024-এর আগস্টের পর সেটা বুঝতে বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দের কোনো অসুবিধা হয়নি। সেজন্যই তারেক রহমান টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে, তিনি ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে, কারণ আজকে যদি আরেকটি দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে নিশ্চয়ই একদিন তার দলের ওপরেও নিষেধাজ্ঞা আসতে পারে। তার মানে তারেক রহমান এই যে জেলায় জেলায় তালা খুলে যাচ্ছে আওয়ামী লীগ অফিসের, কিংবা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ওই পোড়ানো ভাঙা অফিসে জড়ো হচ্ছেন, তারেক রহমানের প্রশাসন সম্ভবত এখন পর্যন্ত তিনি যা ইঙ্গিত দিচ্ছেন তা ঠেকাবেন না। এখন সেটা তিনি কোন মাহাত্ম্যে করবেন দেখেন,
তারেক রহমান 2024-এর জুলাই আগস্ট আন্দোলন এবং তার পরবর্তী নির্বাচন পর্যন্ত এই সময়টা পর্যন্ত টের পেয়েছেন যে ওই আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন, সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল বাংলাদেশে একটা বড় ধরনের আদর্শিক পরিবর্তন আনা। মানে ট্রাম্প সরকার, ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড যেটাকে বাংলাদেশে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসাবে চিহ্নিত করেন, সেটা ছিল একেবারে একটা সুস্পষ্ট লক্ষ্য। তারেক রহমান জানেন যে এই যে জামায়াতে ইসলামী সারা জীবন তাদের যে রাজনীতি, সেই রাজনীতি তারা করেছে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই এই স্লোগানের উপর ভিত্তি করে। কাজেই শেষ পর্যন্ত শরিয়া আইন প্রতিষ্ঠায় এই দলটির লক্ষ্য, যদিও দলটি কূটনীতিকদের কাছে কিংবা বিদেশি সংবাদ মাধ্যমের কাছে নিজেকে এখন মধ্যপন্থী ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছিল এই নির্বাচনের আগে। বিএনপি জানে যে বাংলাদেশে যদি এমনভাবে সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে ফেলার বা রাষ্ট্রের মূল কাঠামো পরিবর্তন করে ফেলার একটা রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে ওঠে, সেই রাজনৈতিক শক্তি যদি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, মানে জুলাই সনদের মাধ্যমে যে কাজটা করবার প্রচেষ্টা নেওয়া হয়েছে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সাংবিধানিক কাঠামো প্রস্তুত, বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলার যে উদ্যোগ, এগুলো যদি সফল হয় তাহলে আওয়ামী লীগ যেমন আর রাজনীতি করতে পারবে না, বিএনপিরও রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কারণ বিএনপি ইসলামী বিপ্লবের পর কি রাজনীতি, সে রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কাজেই বিএনপি খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিকে বর্তমান ধারায় রাখতে, মানে একটা মধ্যপন্থার ধারায় রাখতে, তার জন্য শুধুমাত্র এটা গুরুত্বপূর্ণ নয় যে সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দফায় নির্বাচিত হয়েছে, তার জন্য গুরুত্বপূর্ণ এটা নিশ্চিত করা যে বাংলাদেশে সবসময় প্রধান দল মানে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল এই দুই জায়গাতেই মধ্যপন্থার দল থাকবে এবং তাদেরকে পছন্দ করে নেওয়ার সুযোগ বাংলাদেশের জনগণ পাবে। মানে হতে পারে বাংলাদেশের জনগণ যদি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে তারা ইসলামপন্থী দলকে শাসনে আনতে চায় এবং তারা শরিয়া আইন চায়, সেটা যদি হয় তাহলে সেটা তো সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে হতে হবে। সেটা তো এমন নির্বাচনের মাধ্যমে হতে পারে না যে এক সময় হয়তো বিএনপি সরকারে থাকতে থাকতে বাংলাদেশের মানুষ বিএনপি সরকারের ওপর বিরক্ত হলো এবং তারপর তারা, সেটা 1 বছর পরে হতে পারে, সেটা 5 বছর পরে হতে পারে, বিএনপি সরকার জানে যে যারা ইসলামী বিপ্লবটি ঘটাতে চাইছিল তাদের এখনো অসমাপ্ত সেই কাজ, সেই স্বপ্ন রয়ে গেছে। তো 1 বছর পরে, 5 বছর পরে যদি তারা বিএনপি সরকার ফেলে দেয়, তখন কি হবে? বিএনপিকেও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে এবং তারপর একটা ভাগাভাগির নির্বাচন করা হবে যেখানে জামায়াতে ইসলামী আর জামায়াতে ইসলামীর বি টিম, জাতীয় নাগরিক পার্টির মধ্যে বাংলাদেশের মানুষ সরকার বেছে নেবে এবং তখন বিদেশিরা এসে বলবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, আর অন্যদিকে বাংলাদেশ একটা ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হবে। সেই ইসলামী প্রজাতন্ত্রে বিএনপির রাজনীতির সুযোগ কই? সেই ইসলামী প্রজাতন্ত্রে বিএনপি জানে যে বিএনপিকেও নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে। শুধু তাই নয়, বিএনপিরও এই একই পরিণতির মধ্য দিয়ে যেতে হবে যেখানে কোনো জায়গায় চুল মাত্র ছাড় তাদের দেওয়া হবে না এবং তাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। তখন বিএনপিরও সকল কার্যালয়ে তালা পড়বে, ভাঙচুর হবে, অগ্নিসংযোগ হবে এবং এই পক্ষটি ব্যবস্থা করবে যে যাতে মধ্যপন্থার রাজনীতি করা এই অপর পক্ষ বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হয়, না হলে বাংলাদেশের ভেতরেই একটা চিরপলাতক জীবনযাপন করতে হয়। বিএনপি কিছুতেই সেই পরিণতি বাংলাদেশের রাজনীতিকে হতে দিতে পারে না তার অস্তিত্ব রক্ষার জন্য, এবং সে কারণেই বিএনপিকে নিশ্চিতভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করে দিতে হবে যাতে যে কোনো বিপদ আপদ ঘটলে আওয়ামী লীগ এবং বিএনপি
মানে সারা পৃথিবীতেই তো দ্বিদলীয় শাসন ব্যবস্থা, মানে কোনো একটি দল কিন্তু কোনো দেশের রাজনীতিতে, যেসব দেশের গণতন্ত্র নিয়ে আমরা মুগ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের কথা বলুন, কানাডার কথা বলুন, অস্ট্রেলিয়ার কথা বলুন, সব দেশে প্রধানত দ্বিদলীয় শাসন ব্যবস্থা বিরাজ করে এবং একটি দল ক্ষমতা থেকে যায়, আরেকটি দল ক্ষমতায় আসে, নির্বাচিত হয়, আর কোনো দলই এমন থাকে না যে দল একেবারে রাষ্ট্রের চরিত্র, চেহারা সব পাল্টে ফেলতে চায়। সেসব বিবেচনা করে তারেক রহমানের উপায় নাই চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা ছাড়া।